হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই বিষয়টা হলো হরমুজে বাংলাদেশি জাহাজের জন্য কি আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিল ইরান। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা কয়েকটা যে আন্তর্জাতিক লবিস্ট আছে এবং বিশেষজ্ঞ আছে তাদের কাছ থেকে কয়েকটা বাক্য কিন্তু আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করতেছেন আগামী 3 মাসের জন্য বাংলাদেশে যে তেল রিজার্ভ আছে তারপরে বাংলাদেশ কি করবে। অর্থাৎ বাংলাদেশ যখন এই পার্লামেন্ট চলতেছে তখন কিন্তু হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ প্রথমেই কিন্তু চলাচল করেছিল। পরবর্তীতে যখন তারা বুঝতে পেরেছেন তখন কিন্তু বাংলাদেশের যে জাহাজগুলো আছে, তেলের ট্যাঙ্কারগুলো আছে, সেগুলো কিন্তু আর হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারে নাই, এমনকি টুল দিয়েও যাতায়াত করতে পারে নাই, সেরকম কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যেহেতু এই বিষয়টা কিন্তু অনেকটা সেন্সিটিভ, এই কারণেই অনেকটা পত্রিকা, অনেক মিডিয়া এবং অন্যান্য যে গণমাধ্যমগুলো আছে সেগুলোতে কিন্তু প্রকাশ করার যে একটা বাধ্যবাধকতা আছে, সেটার কারণে কিন্তু তারা বিষয়টা ক্লিয়ারলি প্রকাশ করতেছেন না। যদি এভাবে যুদ্ধ চলতেই থাকে, হরমুজ প্রণালী যদি আগামী 2 থেকে 3 মাস এভাবে বন্ধ হয়ে থাকে, তখন কিন্তু বাংলাদেশে জ্বালানি তেলের জন্য যে পরিমাণ হাহাকার লেগে যাবে সেটা কিন্তু আন্তর্জাতিক যারা বায়ার আছে তারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন। অর্থাৎ এই জন্য বিজিএমইএর সভাপতি এবং বিকেএমইএর সভাপতি তারা তাদের যেই নিয়মিত বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলোতে ওরা বলার চেষ্টা করতেছেন বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্ডার আগে দেওয়া হতো অন্যান্য বছরের এই সময়ে, সেই অর্ডারগুলো কিন্তু পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে চলে যাচ্ছে। সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে যখন প্রেসিডেন্ট সাহেব, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যিনি প্রেসিডেন্ট, উনি যখন আশঙ্কা করছেন, ঠিক তখনই কিন্তু বাংলাদেশের একজন জ্বালানি মন্ত্রী উনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশে কোনো জ্বালানি তেলের সংকট নেই। যদি জ্বালানি তেলের সংকট নাই বা থাকে, তখন কেন তেলের পাম্পগুলোতে লাইনের পর লাইন দাঁড়িয়ে রাখতে হয়েছে? প্রশ্ন নম্বর 1। দ্বিতীয় নম্বর কথা হলো, এখনো পর্যন্ত যে হরমুজ প্রণালী খুলে নাই কিংবা হরমুজ প্রণালী বন্ধ থাকা অবস্থায় বাংলাদেশের জাহাজ কয়টা যাতায়াত করেছেন? প্রশ্ন নম্বর হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে, যেই শিল্পের মাধ্যমে, যে গার্মেন্টস সেক্টরের মাধ্যমে বাংলাদেশের সাধারণ শ্রমিক, কোটি কোটি ফ্যামিলি এই গার্মেন্টস সেক্টরের উপর নির্ভর করে, তাদের যে বায়ার তারা কিনো বাংলাদেশ থেকে অর্ডারগুলো সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী কান্ট্রিতে নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। অর্থাৎ এই সরকার যদি এভাবে চলতেই থাকে, যেমন আমরা গত কয়েকদিন আগে দেখেছি ব্যাংকগুলোতে তালা দেওয়া হচ্ছে, কয়েকটা ব্যাংকে 5টি থেকে 6টি ব্যাংকে তালা দেওয়া হচ্ছে। তারা ঘোষণা করেছেন তাদের লভ্যাংশ কোনো মতে তারা দিবে না। অন্যদিকে দেখতে পাচ্ছি তাদের ব্যাংকে যারা গ্রাহকরা টাকা রেখেছেন সেই টাকাগুলো কিন্তু তারা পাচ্ছেন না। এর আগেও কিন্তু আমরা কয়েকটা নিউজে এবং মিডিয়াতে দেখেছি যারা সরকারি কর্মকর্তা আছে তাদেরকে যে বেতন ভাতা আছে সেটা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে এই ব্যাংকগুলো থেকে লোন নিতে হয়েছে। সেটা কিন্তু প্রকাশ্যে কয়েকটা মিডিয়াতে চলে আসছে এবং পত্রপত্রিকায় কিন্তু আমরা দেখেছি। এইভাবে যদি বাংলাদেশ চলতেই থাকে তাহলে কিন্তু বাংলাদেশের সামনে কিন্তু অনেক একটা দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা অনেক বিশেষজ্ঞরা মনে করতেছেন। যেমন সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা ভাবতেছেন যদি বাংলাদেশে হরমুজ প্রণালী দিয়ে তেল যাতায়াত করতে না পারে, আনতে না পারে, বিকল্প ব্যবস্থা যদি চালু করতে না পারে, তখন কিন্তু বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর আছে সেটা কিন্তু ধসে পড়বে। অর্থাৎ যে বায়াররা যখন বাংলাদেশের অবস্থান দেখেই আগামী 3 মাস পরে কী হবে, 4 মাস পরে কী হবে, সেগুলো দেখেই কিন্তু তারা অর্ডারগুলো দিয়ে থাকেন।
অর্ডারগুলো ক্যান্সেল করার কয়েকটা কারণ হচ্ছে তারা কজ অফ অ্যাকশন দেখাচ্ছেন জ্বালানি তেলের সংকট, বিদ্যুৎ গ্যাসের সংকট, এই জন্য তারা অর্ডারগুলো সরিয়ে নিচ্ছে। যদি এভাবে চলতেই থাকে বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে তাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। অন্যদিকে দেখতে পাচ্ছি আমেরিকার সাথে যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের একদম স্ববিরোধী, বাংলাদেশের জনগণের একদম স্ববিরোধী। অর্থাৎ কৃষি পণ্য যখন আমেরিকা থেকে আমদানি করতে হবে তখন কিন্তু বুঝতে হবে যে কৃষি পণ্যের মাধ্যমে এবং অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু একটা চাপ ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ কৃষি পণ্য আমদানি করতে হবে প্রায় বছরে 3.5 থেকে 4 বিলিয়ন ডলার। যদি এভাবে হয়ে থাকে তখন কিন্তু বাংলাদেশের যেই আমদানি রপ্তানির যে একটা রিজার্ভ থাকে সেটা কিন্তু তলানিতে গিয়ে ঠেকবে। অনেক বিশেষজ্ঞরা সেই কথাটা মনে করতেছেন। আর যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সেটা যদি কোনো কারণেই আমেরিকা থেকে কৃষি পণ্যগুলো আমদানি করে বাংলাদেশে হাল চাষ করতে হয় তখন কিন্তু কৃষি পণ্যের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। অর্থাৎ শাক সবজি ডাল চাল থেকে শুরু করে সব কিছুর দাম কিন্তু একটা ঊর্ধ্বগতির দিকে যে এগিয়ে যাবে। তখন কিন্তু সেটার দায়ভার বাংলাদেশের সরকারকে নিতে হবে। এই কারণে গতকালকে দেখেছি আমরা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে স্লোগান শুনতাম দিল্লি না ঢাকা, এখন আমরা শুনতে পাচ্ছি স্লোগান সে ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না ওয়াশিংটন, সেই স্লোগান কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এই কারণে আমরা চাইব ভবিষ্যতে যাতে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়টা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারকে কঠোর এবং সজাগ থাকতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।